2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে প্রায় 4 বছর হতে চলল। এই যুদ্ধ থামাতে অনেক প্রচেষ্টার পরও কোনো লাভ হয়নি। এমনকি লাল গালিচা বিছিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দাওয়াত দিয়ে এনেও কোনো সুবিধা করতে পারেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার রাতভর 400-র বেশি ড্রোন এবং প্রায় 50টি ক্ষেপণাস্ত্র ছুটে আসে ক্রেমলিন থেকে, আর তাতে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর টার্নোপিলে অন্তত 25 জন নিহত এবং 70 জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। কোনো কিছুতেই যখন কোনো কাজ হচ্ছে না, তাই এবার গোপনে আলোচনার পথ বেছে নিয়েছে ট্রাম্প প্রশাসন। কয়েকটি সূত্রের বরাতে এক্সিওস বলছে 28 পয়েন্টের একটি খসড়া শান্তি প্রস্তাব নিয়ে কথা হচ্ছে দুই শীর্ষ সামরিক শক্তির মাঝে। সবগুলো পয়েন্ট জানা এখনো সম্ভব হয়নি। তাছাড়া এ নিয়ে এখনো মুখ খোলেনি ওয়াশিংটন কিংবা মস্কো। রয়টার্স জানিয়েছে এতে ইউক্রেনের কিছু ভূমি ছাড় দেওয়া ছাড়াও দেশটির সামরিক বাহিনী ও সমরাস্ত্র কমিয়ে আনার প্রস্তাব রাখা হয়েছে। রোড ম্যাপটি বাস্তবায়নে কিভ সফরে গেছেন ইউএস আর্মি সেক্রেটারি ড্যান ড্রিস্কল। সূত্রগুলো বলছে শান্তি প্রতিষ্ঠায় ইউক্রেনকে ছাড় দিতে চাপ দিচ্ছে আমেরিকা। বৃহস্পতিবার জেলেনস্কির সাথে বৈঠকের কথা রয়েছে ড্রিস্কলের। অনেকটা গাজায় 8 দফা শান্তি প্রস্তাবের আলোকেই এই রোডম্যাপ সাজানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বর্তমানে তুর্কি সফরে আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। দেশটির প্রেসিডেন্ট রিসিপ তাইপ এরদোয়ানের সাথে শান্তির পথ খুঁজতে বৈঠক করছেন ভ্লাদিমির, যেখানে এরদোয়ান বলেছেন মস্কো ও কিয়েভের মাঝে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় আবারও প্রচেষ্টা চালানো হচ্ছে। Bugünkü görüşmelerimizde de İstanbul sürecinin pragmatik ve sonuç odaklı bir anlayışla এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন প্রকাশ্যে কিংবা গোপনে যেভাবেই হোক শান্তি প্রতিষ্ঠার যে কোনো উদ্যোগ প্রশংসনীয়, বিশেষ করে তাতে আমেরিকার যুক্ত থাকা ইউক্রেনের নিরাপত্তায় অত্যন্ত জরুরি। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর সিডনের উপকণ্ঠে অবস্থিত আইন আল হিলোয়ে শরণার্থী শিবির। সেখানে 64,000-এর বেশি বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ান বসবাস করে। মঙ্গলবার রাতে এই আশ্রয় শিবিরে ভয়াবহ বিমান হামলা করে ইসরায়েলি সামরিক বাহিনী IDF। রাতের ওই ভয়াবহ হামলায় কমপক্ষে 13 জনের মৃত্যুর কথা জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার হতাহতের তথ্য নিশ্চিত করে মন্ত্রণালয় জানায় আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লেবাননে অন্যতম বৃহৎ এই প্যালেস্টিনিয়ান শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার ধ্বংসযজ্ঞ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আকস্মিক এই হামলায় আতঙ্কিত হয়ে পড়েছেন শিবিরে বসবাসকারী প্যালেস্টিনিয়ান শরণার্থীরা। আক্রমণের সময়টি ছিল এক ভয়াবহ মুহূর্ত। এই পরিস্থিতি বর্ণনা করা সম্ভব না। আশেপাশে সবকিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। ধুলো, কাঁচ, পাথর আর ছিন্ন ভিন্ন দেহ আমাদের উপর ছিটকে পড়েছিল। প্রায় 10টার দিকে সবাই যখন ঘুমাচ্ছিল, ঠিক সেই সময়ে 3টি ক্ষেপণাস্ত্র আঘাত করে। পুরো এলাকা কেঁপে ওঠে। শিশুরা কাঁদতে শুরু করে, বয়স্করাও আতঙ্কিত হয়ে পড়েন, আর আমাদের তরুণ ক্রীড়াবিদ ছেলেরাও শহীদ হয়ে গেল। অথচ এখানে অস্ত্র বা এ জাতীয় কোনো কিছুর সাথেই কারোর কোনো সম্পর্ক নেই। ভয়াবহ এই হামলার ফুটেজ প্রকাশ করে শিবিরটিতে হামাসের প্রশিক্ষণ পরিচালনা করা হতো বলে দাবি করেছে IDF। অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে হামাস জানিয়েছে দখলদার শত্রুদের নৃশংসতাকে ন্যায্যতা দিতেই এই মিথ্যা অভিযোগ করা হয়েছে। সিডনির আইন আল হিলোয়ে শরণার্থী ক্যাম্পে হামাসের প্রতিনিধি খায়েদ জাইতর বলেন এটি রাজনৈতিকভাবে প্রভাব বিস্তারের একটি অপচেষ্টা। এই নৃশংসতা প্যালেস্টিনিয়ান শরণার্থী শিবিরে আমাদের জনগণের উপর ভীতি সঞ্চারের চেষ্টা, যার উদ্দেশ্য রাজনৈতিক ফলাফলকে প্রভাবিত করা। প্যালেস্টিনিয়ান জনগণকে যেভাবে বিভিন্ন ধরনের চাপের সম্মুখীন করা হয়, এটি তার মধ্যে একটি। শরণার্থী শিবিরে ভয়াবহ এই হামলা ছাড়াও লেবাননের দক্ষিণাঞ্চলে পৃথক দুটি হামলা করেছে ইসরায়েলি বাহিনী। ওই হামলায় 2টি হিজবুল্লাহ কর্মীকে হত্যার দাবি করে IDF। এছাড়া বুধবার সকালেও দক্ষিণাঞ্চলীয় শহর আত-তিরিতে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল।
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর টার্নোপিলে রুশ হামলায় অসংখ্য বেসামরিক ইউক্রেনিয়ানের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে চালানো এই হামলায় একটি অ্যাপার্টমেন্ট ভবন বিধ্বস্ত হলে হতাহতের এই ঘটনা ঘটে। আপনারা যেমন শুনতে পাচ্ছেন, উদ্ধারকারী যন্ত্রপাতি এখন কাজ থামিয়েছে। ধ্বংসস্তূপের নিচে সম্ভাব্য জীবিতদের কণ্ঠ শোনার জন্য কিছুক্ষণ নীরবতা ঘোষণা করা হয়েছে। প্রায় 30 মিনিট আগে আমরা এক তরুণের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছি। উদ্ধারকারী দল তার সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ভবনটির ওপরের বেশ কয়েকটি তলা পুরোপুরি ধসে পড়ে। একই সাথে ভবনটির একাংশে আগুন লেগে যায়। এ সময় ভবনটির অনেক বাসিন্দা বের হয়ে আসতে পারলেও ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছেন অনেকেই। আমার ছেলে এখনো 9ম তলায় আছে। বিস্ফোরণের আগে আমি তার সঙ্গে কথা বলেছি, তারপর আর কিছু জানা নেই। সে বলেছিল, মা, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। এরপর আমি তাকে কল করার চেষ্টা করেছি, কিন্তু ফোন ধরেনি। আমি কিছুই জানি না। যোগাযোগের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি দাবি করেছেন, এ রাতে ইউক্রেন ভূখণ্ড লক্ষ্য করে 476টি ড্রোন এবং 48টি মিসাইল ছোড়ে রাশিয়া। এদিকে ইউক্রেনিয়ান এয়ারফোর্স জানিয়েছে, এই হামলায় 47টি ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছে এবং এগুলোর মধ্যে 41টি প্রতিহত করেছে তারা। টার্নোপিল ছাড়াও ইউক্রেনের আরও অন্তত 3টি অঞ্চলে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অর্ধশতাধিক বেসামরিক ইউক্রেনিয়ান আহত হয়েছে। এর মাঝে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভের উত্তর পূর্বাঞ্চলে হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানকার একটি আবাসিক ভবনে আগুন লাগলেও কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। আমি এই ভবনের 3য় তলায় থাকি। হামলার সময় আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম। বাইরে একটি শাহেদ ড্রোন উঠছিল। আমি করিডোরে চলে গেলাম। তারপরই বিস্ফোরণ ঘটলো। আমি কাচের টুকরোর উপর পড়লাম। তারপর উঠে আমার আত্মীয়দের খুঁজতে শুরু করলাম। তারা নিরাপদ ছিল। বাইরে আগুন লেগেছিল, গাড়িগুলো জ্বলে উঠেছিল। এ রাতে দেশটির রাজধানী কিয়েভে ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও শহরটির বাসিন্দারা প্রাণের ভয়ে আশ্রয়কেন্দ্রে ছুটে গিয়েছেন। আমাদের বাড়ির আশেপাশে একটু পরপর হামলা হচ্ছিল, তাই আমরা শেল্টারে চলে আসি। আমার স্বামী সেনাবাহিনীতে দায়িত্ব পালন করছেন। তিনি আমাদের জন্য খুবই চিন্তিত এবং বারবার শেল্টারে যেতে বলছিলেন। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তারা। তাদের দাবি, রুশ ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাবেই এই হামলা চালানো হয়েছে। গাজায় আসন্ন শীত মৌসুমের দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স অ্যান্ড ইমার্জেন্সি রিলিফ কোঅর্ডিনেটর কার্যালয়ের আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার জানান, ত্রাণ প্রবেশে বাধার কারণে গাজাবাসীর দুর্ভোগ কমানোর চেষ্টায় তারা হিমশিম খাচ্ছেন। টম ফ্লেচারের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের ডেপুটি স্পোকসপারসন ফারহান হক বলেন, সাম্প্রতিক বৃষ্টিতে অস্থায়ী শেল্টারগুলো ভেঙে পড়ায় হাজারো পরিবার চরম বিপদে আছে। এর ফলে গাজায় প্যালেস্টিনিয়ানরা ঠান্ডায় প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। দুর্ভোগ কমাতে মানবিক সহায়তা প্রবেশে বিদ্যমান বাধা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানান তিনি। আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার গতকাল বলেছেন, সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে গাজা জুড়ে প্যালেস্টিনিয়ানরা ঠান্ডায় জমে যাচ্ছেন। বৃষ্টির পানিতে মানুষের সামান্য যা কিছু ছিল তাও নষ্ট হয়ে হতাশা বাড়িয়েছে। তিনি পুনর্ব্যক্ত করেছেন যে জাতিসংঘ এবং আমাদের অংশীদাররা সাহায্য বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু এখনো অনেক কিছুই করার বাকি আছে। ফারহান হক আরও বলেন, গাজাবাসীর দুর্ভোগ কমাতে মানবিক সহায়তা প্রবেশে বিদ্যমান বাধা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন টম ফ্লেচার। সহায়তা কর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে তাঁবু, ত্রিপল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ অব্যাহত রেখেছেন বলেও জানান জাতিসংঘের এই কর্মকর্তা। অধিকৃত প্যালেস্টাইন ভূখণ্ডের জন্য জাতিসংঘের সাহায্য সংস্থা ইতোমধ্যে $18 মিলিয়ন তহবিল বরাদ্দ করেছে। খাদ্য ও পুষ্টি থেকে শুরু করে সুপেয় পানি, স্বাস্থ্য, আশ্রয়, সুরক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা সহ জাতিসংঘের 30টিরও বেশি প্রকল্প চলমান রয়েছে বলে জানান ফারহান হক। কিন্তু গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলি বাধার কারণে পরিস্থিতি এখনও শোচনীয়।
রবিবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে অসহনীয় দুর্ভোগে পড়েন অস্থায়ী তাঁবুতে বাস করা গাজার প্যালেস্টাইনিয়ানরা। শীত মৌসুমের শুরুতেই মাত্র আধ ঘন্টার বৃষ্টি বাস্তুচ্যুতদের দুর্ভোগ ও শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। বৃষ্টির পানিতে ভিজে বসবাসের অযোগ্য হয়ে ওঠা তাঁবুতে শিশুদের কষ্টের কথা জানান বাস্তুচ্যুত জিহান আল রিফি। আমার মেয়ের গরম কাপড় নেই, ঠান্ডায় জমে যাচ্ছে সে। সত্যি বলতে আমাদের কাছে জামা কাপড় নেই, ভালো ত্রিপল নেই, এমনকি অর্থও নেই। আমাদের একটা ভালো তাঁবু দরকার। পোল্যান্ডের সবশেষ রুশ দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পোলিশ সরকার। বুধবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি জানান, গেদান্সকে অবস্থিত একমাত্র রুশ দূতাবাসটির কার্যক্রম পরিচালনার অনুমতি প্রত্যাহার করতে যাচ্ছে তার মন্ত্রণালয়। রবিবার রাতে পোলিশ রেল লাইনে বিস্ফোরণের ঘটনাটিকে নাশকতা আখ্যা দিয়ে তিনি বলেন, এই ঘটনার প্রতিক্রিয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং আজ বা কাল রাশিয়াকে আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে। পোল্যান্ডের শেষ কনসুলেট গেদান্স্ক এর অফিসটি বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি পোল্যান্ডের ভেতরে রুশ কূটনীতিকদের চলাচলেও আমরা আরো বিধিনিষেধ আরোপ করব। তবে এখানেই বিষয়টি শেষ নয়। আমরা এখন শুধু দায়ীদের শনাক্ত করেছি। বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আমরা আরো বেশ কিছু পদক্ষেপ নেব। এর আগে পার্লামেন্টে দেয়া বক্তব্যে তিনি দাবি করেন, রাশিয়া এই ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন দেশের নাগরিকদের অর্থ দেয়। রেল লাইনের এই নাশকতার ক্ষেত্রে 2 ইউক্রেনিয়ানকে শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি। রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU তাদের নানা গোপন অভিযানের জন্য নিয়মিত ভুয়া পরিচয়ে ভাড়াটে লোক ব্যবহার করে। কিন্তু এবারের ঘটনা শুধু আগের মতো নাশকতা নয়, এটা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, কারণ উদ্দেশ্যই ছিল মানুষ হত্যা। এই ধরনের কর্মকাণ্ডের জবাব আমরা দেব, আর সেটা শুধু কূটনৈতিকভাবে নয়, আরো নানা পদক্ষেপ আসছে। এদিকে ওয়ারশর এই পদক্ষেপকে কাণ্ডজ্ঞানহীন আখ্যা দিয়েছে ক্রেমলিন। বুধবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ওয়ারশর সাথে মস্কোর সম্পর্ক তলানিতে ঠেকেছে, আর এর জন্য পোল্যান্ড সরকারকেই দায়ী করেন তিনি। পোল্যান্ডের সাথে আমাদের সম্পর্ক পুরোপুরি অবনতি হয়েছে। এই ঘটনাও সম্ভবত সেই অবনতিরই প্রকাশ। পুলিশ কর্তৃপক্ষ কূটনৈতিক যোগাযোগের সব সুযোগ শূন্যে নামিয়ে আনতে চাইছে। এ বিষয়ে আমরা শুধু দুঃখ প্রকাশ করতে পারি। সাধারণ বুদ্ধি দিয়ে তাদের এই পদক্ষেপের কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। এটি পুরোপুরি অযৌক্তিক। অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাকে উদ্ধৃত করে জানিয়েছে, পোল্যান্ডের এই পদক্ষেপের জবাবে রাশিয়াও পোলিশ দূতাবাস এবং কূটনীতিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। পাশাপাশি পোল্যান্ডের রেল লাইনে বিস্ফোরণের ওই ঘটনায় রাশিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেছে মস্কো। জাপানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে শতাধিক বাড়িঘর। মঙ্গলবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওইতা শহরে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের কারণে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন কমপক্ষে 170 জন মানুষ। ডিজাস্টার রেসপন্স টিমের তথ্য অনুযায়ী 70 বছর বয়সী ব্যক্তি নিখোঁজ ছিলেন। পরে ফায়ার ফাইটাররা একটি দেহ উদ্ধার করে, যা সম্ভবত ওই নিখোঁজ ব্যক্তির বলে মনে করা হচ্ছে। এছাড়া 50 বছরের এক নারী সামান্য আহত হয়েছেন। আগুন নেভাতে পাঠানো হয় ডজন খানেক ফায়ার ইঞ্জিন ও 2 শতাধিক ফায়ার ফাইটার। সহায়তায় যোগ দেয় গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের 2টি UH-1 হেলিকপ্টার। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বাসিন্দা জানান, ঘটনাস্থলে ভয়ঙ্করভাবে আগুন জ্বলেছিল। আমরা বাড়ির 2য় তলায় থাকি। একটার পর একটা ফায়ার ট্রাকের সাইরেন শুনে জানালা দিয়ে তাকাতেই দেখি ভয়ঙ্করভাবে আগুন জ্বলছে। আগুনে অন্তত 170টি বাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছে ডিজাস্টার রেসপন্স টিম। বাড়িগুলো ওইতা অঞ্চলের সমুদ্র তীরবর্তী ম্যাকারেল আবাসিক এলাকার। তবে এরই পার্শ্ববর্তী জনপ্রিয় হট স্প্রিং রিসোর্টগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় প্রবল বাতাসের মধ্যে ওইতা শহরের একটি মাছ ধরার বন্দর এলাকার কাছে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে বনাঞ্চলে, যাতে প্রায় 4.9 হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি। আগুনের উৎস ও দ্রুত ছড়িয়ে পড়ার কারণ এখনও তদন্ত করছে কর্তৃপক্ষ। ফায়ার ফাইটারদের দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর বিশাল এলাকা জুড়ে ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি থেকে ধোঁয়া উঠে আসতে দেখা যায়। ওই এলাকার অক্ষত আরও প্রায় 260টি বাড়িতে নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক্সে দেয়া এক বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সর্বোচ্চ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
ইউরোপের সাধারণ মানুষের গোপনীয়তা নিশ্চিতে ডিজিটাল আইন রক্ষার দাবিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিক্ষোভ করেছে একদল অধিকার কর্মী। বুধবার ইউরোপিয়ান কমিশনের বাইরে অনুষ্ঠিত এই বিক্ষোভে মোবাইল ভ্যান এবং ডিজিটাল বিলবোর্ড ব্যবহার করে তারা। এ সময় বিক্ষোভকারীরা ইউরোপের নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার স্বার্থে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে মাথা নত না করতে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের প্রতি আহ্বান জানান। এই বিক্ষোভের অন্যতম আয়োজক পিপল ভার্সেস বিগ টেকের এক্সিকিউটিভ ডিরেক্টর আভা লি বলেন, ইউরোপ আমেরিকার উপনিবেশে পরিণত হোক তারা কোনোভাবেই চান না। To stop Europe from becoming the US's newest colony and to continue to uphold the rules. বুধবারই ইউরোপ তাদের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক আইনগুলো সহজ করার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। এর ফলে ইউর অনেক কঠোর নিয়ম সহজ হয়ে যাবে। সমালোচকদের অভিযোগ, ট্রাম্প এবং টেক জায়ান্টদের স্বার্থেই এমন পথে হাঁটছে ইউ। পিপল ভার্সেস বিগ টেক, উই মুভ ইউরোপ এবং ইডিআরআই এই তিনটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি কমিশনের নতুন ডিজিটাল অমনিবাস প্যাকেজ উন্মোচনের ঠিক আগ মুহূর্তে অনুষ্ঠিত হয়। এই প্যাকেজের লক্ষ্য প্রযুক্তি সংক্রান্ত আইনগুলোকে সহজ করা। সমালোচকদের মতে ইউর ঐতিহাসিক তথ্য গোপনীয়তা আইন জিডিপিআর এ যেসব সংশোধনীর প্রস্তাব করা হয়েছে তা ইউরোপিয়ানদের ব্যক্তিগত এমনকি সংবেদনশীল তথ্য এআই প্রশিক্ষণের নামে কোম্পানিগুলোর কাছে আরো সহজে পৌঁছে দেবে। Special category data, the things that are really personal about you, like who you vote for, your sexuality, they're keeping all of that safe. তবে এসব প্রস্তাব এখনো চূড়ান্ত নয়। এগুলো বাস্তবায়নে ইইউ সদস্য রাষ্ট্র এবং ইউরোপিয়ান পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন। এদিন অভিনব এই বিক্ষোভের পাশাপাশি 127টি সংগঠন এক যৌথ বিবৃতিতেও ইউরোপিয়ানদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় এগিয়ে আসতে ভন ডার লিয়েনের প্রতি আহ্বান জানিয়েছেন। গত এক দশকে ইউরোপিয়ান ইউনিয়ন জিডিপিআর থেকে শুরু করে এআই অ্যাক্ট পর্যন্ত বেশ কয়েকটি ডিজিটাল আইন প্রণয়ন করেছে, যা ব্যবসায়ী গোষ্ঠীগুলোর দাবি অনুযায়ী উদ্ভাবনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং ইউরোপিয়ান কোম্পানিগুলোকে প্রতিযোগিতার বাজারে পিছিয়ে দিচ্ছে। এশিয়ার শীর্ষ দুই শক্তিশালী অর্থনীতির দেশ চায়না ও জাপানের মধ্যে কূটনৈতিক বিতর্ক তীব্র হচ্ছে। এই উত্তেজনার আঁচ বাণিজ্য থেকে শুরু করে পর্যটন এমনকি আন্তর্জাতিক কূটনীতির পরিসরেও এসে পড়েছে। এই বিতর্কের জের ধরে জাপানের সামুদ্রিক খাদ্য আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে চায়না। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বেইজিং টোকিওকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর আগে ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্রের পরিশোধিত পানি সমুদ্রে ছাড়ার সিদ্ধান্তের পর চায়না আংশিকভাবে নিষেধাজ্ঞা জারি করেছিল, যা এবছরের শুরুর দিকে কিছুটা শিথিল করা হলেও এবার পুরোপুরি নিষেধাজ্ঞা দিল বেইজিং। এর ফলে প্রভাবিত হচ্ছে জাপানের মোট সামুদ্রিক খাদ্য রপ্তানির 1/5-এরও বেশি অংশ। এই নিষেধাজ্ঞার আগে জাপানের মোট সামুদ্রিক খাদ্য রপ্তানির 1/5-এর বেশি যেত চায়নায়। বেইজিং পানি ছেড়ে দেওয়ার অজুহাত দিলেও এর মূল কারণ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির তাইওয়ান সম্পর্কিত মন্তব্যের কারণে সৃষ্ট গভীর কূটনৈতিক বিরোধ। এছাড়া চায়না জাপান উত্তেজনার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে টোকিও ভিত্তিক পর্যটন সংস্থা ইস্ট জাপান ইন্টারন্যাশনাল ট্রাভেল সার্ভিসের মতো ছোট ব্যবসার ওপর। নিজের নাগরিকদের জন্য চায়না সরকারের ভ্রমণ সতর্কতা জারির পর থেকেই ট্যুর অপারেটরদের কাছে ফ্লাইট বাতিলের হিড়িক শুরু হয়। শুধুমাত্র বুধবার সংস্থাটির 20টি বুকিং বাতিল হয়েছে। সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট ইউজিন শিন জানান, পরিস্থিতি আরও খারাপ হলে তাদের ব্যবসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের জন্য এটি একটি বিশাল ক্ষতি। যদি এটি 1 বা 2 মাস স্থায়ী হয় আমরা সামলে নিতে পারি, কিন্তু পরিস্থিতি যদি আরও খারাপ হতে থাকে তবে এটি আমাদের ব্যবসায়িক কার্যক্রম ও ব্যবস্থাপনায় অবশ্যই বড় প্রভাব ফেলবে। এই বিতর্ক শুরু হয়েছে মূলত তাইওয়ান নিয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক মন্তব্যের কারণে, যেখানে তিনি বলেছিলেন তাইওয়ানে চায়না আক্রমণ করলে জাপানের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে এবং এর ফলে সামরিক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। দুই দেশের দূতাবাসই তাদের নিজ নিজ নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। অন্যদিকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত 10টিরও বেশি চায়না এয়ারলাইন জাপানগামী রুটে রিফান্ডের প্রস্তাব দিয়েছে এবং সিচুয়ান এয়ারলাইন্স তাদের একটি রুট বাতিল করেছে। দুই অর্থনীতির এই ক্রমবর্ধমান কূটনৈতিক বিতর্ক এখন শুধু রাজনীতি বা কূটনীতির মধ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাব সরাসরি সাধারণ ব্যবসা এবং মানুষের জীবনযাত্রায় পড়তে শুরু করেছে।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।